অতিবাচালম পঙ্গুং লঙ্ঘয়তে গিরিম যৎকৃপাতমহং বন্দে পরমানন্দমাধবম সদাশিবসমারম্ভাং শঙ্করাচার্যমধ্যমাম अस्मदाचार्यपर्यन्तां বন্দে গুরুপরম্পরাম। আমাদের আগের পর্ব তো শেষ হয়েছে, এবার একটা কিছু নূতন আরম্ভ করবার কথা। এবার একটা মহাকাব্য হলো কালিদাসের বেশ মহাকাব্য, তাহলে এবার বোধহয় একটা নাটক ধরা যেতে পারে, বেশ নাটক, যেটা কালিদাসের মধ্যে সমস্ত সংস্কৃত নাটকের মধ্যেই অভিজ্ঞান শকুন্তলাকে বেস্ট নাটক বলে বলা হয় এবং কালিদাসেরও বেস্ট ওয়ার্ক। তার কিছু আস্বাদ যদি পাওয়া যায় তার জন্য চেষ্টা। সংস্কৃতে নাটককেও সাধারণত পোয়েট্রির মধ্যেই ধরা হয়, যেমন শেক্সপিয়ারও কিন্তু পোয়েট্রির মধ্যে, পোয়েট্রির পেপারেই পাঠ্য থাকতো। আমরা যে বিএ পরীক্ষায় শেক্সপিয়ারের বই পড়েছি, সেটা বুক অফ পোয়েমস যে পেপারে আছে সেই পেপারেই থাকছে, মানে পোয়েট্রির সঙ্গে প্রোজ আলাদা। তো সংস্কৃত হচ্ছে কাব্যকে দুই ভাগে ভাগ করা হয়, দৃশ্য শ্রব্যত্ব ভেদেন পুনঃ কাব্যং দ্বিধামতম। একটা হচ্ছে দৃশ্য আর একটা হলো শ্রব্য, শুনবার। দৃশ্যকাব্যটাই হচ্ছে নাটক, যেটা একই সঙ্গে কিছু না কিছু ডায়ালগ শোনাও যাবে, আবার ঘটনাগুলো দেখাও যাবে। যার একটা নাম হচ্ছে রূপক। রূপক একটা অলঙ্কারের নাম শুনে থাকবেন, বিখ্যাত অলঙ্কার, মেটাফর যাকে বলে। আরেকটা রূপক শব্দের অর্থ হলো ড্রামা, নাটক। কেননা তাতে রূপারোপাত্ত রূপকম, রূপের আরোপ হয়। একজন অভিনেতা তাতে কোনো একটা ফিগারের আরোপ হচ্ছে, কেউ শকুন্তলা ভূমিকা অভিনয় করছেন, কেউ মহারাজ দুষ্যন্তের ভূমিকা অভিনয় করছেন। এই যে আরোপটা হচ্ছে, সেজন্য তাকে বলা হয় রূপক। সংস্কৃতে নাটকের অনেক রকম ভ্যারাইটি আছে, সেগুলো যে আমাদের খুব দরকার আছে তা নয়। তার মধ্যে বিভিন্ন ধরনের ক্যারেক্টারিস্টিক্স বলা আছে, কোথায় কোন ভাষার ব্যবহার হবে, কত অ্যাক্টে হবে, কত বড় হবে, কীরকম ধরনের পাত্রপাত্রী থাকবে। যাই হোক, সেই যতগুলো ভ্যারাইটি আছে তার মধ্যে সবচেয়ে বিখ্যাত হলো নাটক বলে যে ভ্যারাইটি, সেটা। নাটক কীরকম হবে? যে নাটকম খ্যাতবৃত্তম স্যাৎ পঞ্চসন্ধি সমন্বিতম। ঘটনা যা থাকবে সেটা প্রসিদ্ধ বস্তু, মানে একেবারে কল্পনা করে আমি একটা নাটক লিখে দিলাম এরকম, তখন অন্তত পুরনো ডেফিনিশনে এই কনসেপ্টটা ছিল। নাটকম খ্যাতবৃত্তম স্যাৎ। আর কীরকম হবে? পঞ্চসন্ধি সমন্বিতম, পাঁচটা সন্ধি তার মধ্যে থাকবে। পাঁচটা সন্ধি মানে পাঁচ রকম স্টেজের মধ্যে দিয়ে ডেভেলপমেন্ট অফ প্লটটা দেখাতে হবে। মুখং, প্রতিমুখং, গর্ভ, বিমর্ষ, উপসংহৃতি, এই পাঁচটা। মুখসন্ধি, প্রতিমুখ সন্ধি, তারপরে কী বলে, মুখং প্রতিমুখং, গর্ভ সন্ধি, বিমর্ষ সন্ধি আর উপসংহার, এই পাঁচটার মধ্যে দিয়ে। তাতে মুখসন্ধির প্রধান কাজ কি? যে বীজস্ব বিন্যাস, নাটকের একটা বীজ থাকে, একটা কার্নেল এটা থাকে বলেন, সেটার প্রথম উপন্যস্ত হবে মুখসন্ধিতে। তার ডেভেলপমেন্ট, প্রতিমুখে সবটাই ডেভেলপমেন্ট। তার মধ্যে গর্ভ হাসান্বেষণ বান বিহু, যে নাটকের বিষয়বস্তুটা বলবেন, কোনো একটা ইউনিয়ন বা কিছু, তার মানে প্রস অ্যান্ড কনস, কখনো আশঙ্কা, কখনো সেটা ভেস্তে যাওয়ার সম্ভাবনা, এরকম যে হ্রাস এবং অন্বেষণ, এটা গর্ভসন্ধিতে থাকবে। আর উপসংহৃতি গিয়ে হচ্ছে কালমিনেশন, যেখানে ফলশ্রুতিটা হবে। সংস্কৃত নাটকে বোধহয় বলেছিলাম যে ট্র্যাজেডি ঠিক যাকে বলে সেই জিনিসটা নাই, সবটাই কমেডি। সে অর্থে কাজে সেই কমেডির জায়গাতে গিয়ে যে পৌঁছতে হবে,
সেটা একেবারে সরাসরি ডিরেক্টভাবে হলে সেটা হচ্ছে নাটকের বৈশিষ্ট্য থাকবে না। সেই জন্য তার মধ্যে দেয়ার শুড বি অবস্ট্যাকলস অ্যান্ড দেন অ্যাটেম্পটস টু counteract those obstacles so that at last the desired effect is obtained. এবার শকুন্তলা নাটকের বিষয়বস্তু কোত্থেকে আসছে? শকুন্তলার নাম কিন্তু খুব প্রাচীন, মানে বেদের মধ্যে আছে। উনি ভরত বংশের জননী, তার নাম বহু প্রাচীন। শতপথ ব্রাহ্মণে, আমি যতদূর জানি, শতপথ ব্রাহ্মণে প্রথমে শকুন্তলার নাম পাওয়া যায়। তার ছেলের নাম হলো ভরত, যার নাম অনুসারে আমাদের দেশের নাম হয়ে আছে, ভেরি ফেমাস। মহাকর্ম ভরতস্য ন পূর্বে না পরে স্মৃতা। বেদ বলছেন যে ভরতের যে মহাকর্ম সেরকম আগেও কেউ করেনি, পরেও কেউ করতে পারবে না, অর্থাৎ ভেরি গ্রেট ট্র্যাডিশন তার নামে যুক্ত ছিল। তো সেই ভরতের জননী হচ্ছেন শকুন্তলা। তার কাহিনীটা যেন বেদে আছে তা কিন্তু নেই, ওই শুধু নামটুকুই আছে। কোথায় তার ছেলের জন্ম হয়েছিল, নাজপিত বলে একটা জায়গায়, এটুকু বলা আছে, আর কিছু বলা নেই, বাস অন্য দ্যাট। আর তার স্বামী হচ্ছেন রাজা পুরুরবস, এটুকুও বলা আছে। কাহিনীটা আমরা যেখানে পাচ্ছি সেটা হচ্ছে প্রধানত আরডিএস মহাভারত। মহাভারতের কাহিনীটা একটু সংক্ষিপ্ত আছে, সেখান থেকে কালিদাস অনেকটা ডিপারচার করেছেন। মহাভারতের যে উপাখ্যানটা আছে তাতে রাজার যে ক্যারেক্টার, কালিদাসের মনে হয়েছে এটা, মানে তিনি যেরকম রাজাকে পছন্দ করেন, আমরা যেমন মহারাজ দিলীপের ক্ষেত্রে পড়েছি না, যে রাজা হবেন আইডিয়াল, সর্বাংশে আইডিয়াল হবেন, সেই আইডিয়ালিস্টিক পিকচারটা মহাভারতে যে পুরুরবস আছেন তাতে তার মনে হয়েছে এটা ফুলফিল হচ্ছে না, সেই জন্য তিনি কিছু বদলে দিয়েছেন। বদলে দিলেন কীরকমভাবে? মহাভারতের কাহিনী সংক্ষিপ্ত আছে। রাজা দুষ্যন্ত তিনি কর্ণের আশ্রমে গিয়েছিলেন, সেখানে শকুন্তলার সঙ্গে তার সাক্ষাৎ হলো। শকুন্তলার প্রতি তিনি আসক্ত হলেন, শকুন্তলাকে গান্ধর্ব মতে বিবাহ করলেন, তারপরে আবার রাজধানীতে চলেও গেলেন। যখন শকুন্তলার একটি পুত্র সন্তান হলো, সেটা মহাভারতে আমার যদ্দূর মনে পড়ে বোধহয় 3 বছর বলা ছিল, এটা অ্যাবনর্মাল, 3 বছর। এতদিন কিন্তু শকুন্তলা পিতার আশ্রমেই ছিলেন। তারপরে তাকে রাজধানীতে পাঠিয়ে দেওয়া হলো। যখন রাজধানীতে তিনি এলেন, অব্রবীণ ন স্মরামিতি কস্তং দুষ্টতাপসী। রাজা বোধহয় ভাবলেন যে এটা প্রজাদের কাছে কীরকম হবে যে রাজা এরকম বাইরে গিয়ে বিয়ে করে এসছেন, কোনো খবর নাই, কিছু নাই। তিনি বললেন যে আমি তো তোমাকে চিনতে পারছি না, যথেষ্ট গম্যতাম, তুমি নিজের ইচ্ছে মতো গমন করো। তখন একটা দৈববাণী হলো, ভরস্ব পুত্রং দুষ্যন্ত মা বমংস্থা শকুন্তলাম, যে ভরত না, যে পুত্রকে ভরণ করো, শকুন্তলাকে অসম্মান করো না। এই দৈববাণী হওয়াতে রাজা তাকে গ্রহণ করলেন। কালিদাস ঘটনাটাকে একটু অন্যরকম করে দিয়েছেন, বাকিগুলো সব ঠিকই আছে। এখানে হচ্ছে কি, যখন তিনি শকুন্তলাকে গান্ধর্ব বিবাহ করে আশ্রমে ফিরে যান, সেই সময় তাকে একটা ভরসা দিয়ে গিয়েছিলেন যে একটা আংটি তাকে দিলেন, যেহেতু তার নামের অক্ষর আছে দুষ্যন্ত 3টে, বলে এই অক্ষরগুলো কাউন্ট করবে, যেদিন শেষ হবে সেই দিন আমার লোক এসে তোমাকে নিয়ে যাবে। কিন্তু সেই দিন আর কখনো আসেনি। কেন আসেনি? কালিদাস বলছেন যে শকুন্তলা যখন দুষ্যন্তের চিন্তায় নিমগ্ন ছিলেন, মানে when he was away, চলে গেছেন রাজধানীতে, শকুন্তলা তার চিন্তায় নিমগ্ন, সেই সময়ে দুর্বাসা সেই আশ্রমে অতিথি হয়ে আসেন, এবং শকুন্তলা সেদিন চার্জ ছিল অতিথিদের অ্যাটেন্ড করবার। সেটা তিনি মিস করেছিলেন। তিনি এসে যখন আহ্বান করেছেন, শকুন্তলা সেটা শুনতে পাননি বলেই দুর্বাসা একটু কোপন স্বভাব ঋষি, তিনি অভিশাপ দিয়েছিলেন যে তুমি যার চিন্তায় আমাকে রেকগনাইজ করতে পারলে না, তাকে বলে দিলেও সে আর তোমাকে চিনতে পারবে না। এই বলে তো উনি চলে গেলেন। এটা শুনতে পেয়েছিলেন তার সখীরা, শকুন্তলার সখীরা, মানে অ্যাকর্ডিং টু কালিদাস।
তারা গিয়ে কান্নাকাটি করে ধরলেন। উনি আমার কথা তো আর ফিরবে না, যাই হোক একটা কোনো অভিজ্ঞান দেখালে আবার স্মৃতি ফিরে আসবে। অভিজ্ঞান মানে কোনো একটা টোকেন কিছু। ওরা দেখলেন ঠিক আছে, তাহলে রাজার আংটিটা তো আছে, সেটা দেখালেই তাহলে রাজার স্মৃতি ফিরে আসবে। ওরা শকুন্তলাকে ঘটনাটা বললেন না, বলে দিলেই ভালো হতো আর কি। যাই হোক, বললেন না বলে তিনি সতর্ক হলো না। ওই যেটা ভবিতব্যতা থাকে সেটা কিভাবে হয়, সংস্কৃত নাটক কেন সাহিত্য সবখানেই দেখা যায় যে ভবিতব্যটার দিকে সমস্ত জিনিসটা চলে যায়। এবং সেই সময় মহর্ষি কণ্বও আশ্রমে ছিলেন না, কাজেই ব্যাপারটা শুধু ওই দুইজন সখী অনসূয়া প্রিয়ঙ্বদা তারাই জানলেন। এবং তাদের নিজেদের বুদ্ধিতে, স্ত্রী বুদ্ধিকে সবসময় শাস্ত্রে যে খুব প্রশংসা করা হয় তা নয়, সেই স্ত্রী বুদ্ধি অনুসারে তারা সমস্ত জিনিসটা চেপে রাখলেন, না বললেন মহর্ষিকে, না বললেন শকুন্তলাকে। তারপর এক সময় মহর্ষি আশ্রমে ফিরলেন, ফিরে এসে শুনলেন যে শকুন্তলা অন্তঃসত্ত্বা আছেন, তাকে রাজার আশ্রমে রাজার রাজধানীতে পাঠিয়ে দেওয়ার জন্যে সঙ্গে লোক দিলেন। সারঙ্গরাব শারদত্ত বলে 2 শিষ্য আর গৌতমী বলে 1 শিষ্য, এই 3 জনকে দিয়ে রাজধানীতে পাঠালেন। রাজা তাকে চিনতে পারলেন না। কেন চিনতে পারলেন না? যেহেতু এই আসবার পথে শক্রাবতার বলে একটা জায়গায় স্নান করতে গিয়ে তার সেই আংটিটা হারিয়ে গিয়েছিল, জলে পড়ে গিয়েছিল। সেই জন্য তিনি যখন রাজসভায় এসে দাঁড়ালেন তখন ন্যাচারালি দুষ্যন্ত তাকে চিনতে পারলেন না। তিনি বললেন যে আমি পরস্ত্রীকে কি করে গ্রহণ করব। পুরোহিত একটা ব্যবস্থা বললেন, অনেকক্ষণ তর্ক বিতর্ক হলো মানে শিষ্যদের সঙ্গে রাজার। সে তর্ক বিতর্কগুলো আমরা পঞ্চম অঙ্কে পাবো, ভালো অংশ। তারপরে পুরোহিত বললেন যে এরকম আপনার সম্বন্ধে ফোরকাস্ট আছে যে আপনার প্রথম সন্তান রাজ চক্রবর্তী হবে, তো ইনি আমার গৃহে থাকুন। যখন শিশুর জন্ম হবে তখন দেখা যাবে তার হাতে সেই রাজ চক্রবর্তী চিহ্ন আছে কিনা। যদি থাকে তাহলে আপনি তাকে গ্রহণ করবেন, আর না হলে একে পিতার কাছে পাঠিয়ে দেবেন। এই বলে সেখানে শেষ হলো। মানে শকুন্তলা চলে গেলেন, যেতে কোনো অদৃশ্য হাত তাকে তুলে নিয়ে চলে গেল, মানে সে ভ্যানিশড। পুরোহিতের বাড়িতে যে তার থাকার কথা ছিল সেটা কিন্তু তার হলো না, অ্যাকচুয়ালি সেটা ঘটনাটা বদলে গেল। তিনি যখন তাকে নিয়ে যাওয়া হচ্ছে সেই সময় হলো কি সা ক্রন্দন্তি সানি ভাগ্যানি বালা বাহুৎক্ষেপং ক্রন্দিতুং চ প্রবৃত্তা স্ত্রী সংস্থানম অপ্সরস্তীর্থমারাদ উৎক্ষিপ্যৈনাং জ্যোতিরেকং জগাম। পুরোহিত ফিরে এসে বলছেন যে মহারাজ, আশ্চর্যের ব্যাপার। কী ব্যাপার? যে তিনি হাত তুলে কান্নাকাটি করছিলেন, সেই সময় উত্তর দিকে অপ্সরাস তীর্থ যেদিকে থাকে সেই দিক থেকে একটা জ্যোতি নেমে এসে তাকে তুলে নিয়ে চলে গেল। আপাতত ঘটনাই হয়ে গেল। রাজা বললেন ঠিক আছে, আমরা তো সেই বিষয়কে ত্যাগ করেইছি, আর সেটা নিয়ে চিন্তা করবেন না, আপনি এখন বিশ্রাম করুন। কিন্তু ইটস সো হ্যাপেন্ড যে সেই আংটিটা একটা মাছ গিলে ফেলেছিল। পরবর্তীকালে 2 জন ধীবর তারা সেই মাছটাকে ধরতে পারে এবং তার থেকে সেই আংটিটা পায়। এবার তার হাতে সেই আংটি দেখে রাজার লোকেরা বলল, যারে এই তো রাজার হাতের আংটি, এ তো চুরি করেছে, এর তো প্রাণদণ্ড হবে, চলো তোমাকে নিয়ে যাই করে যখন রাজার কাছে নিয়ে দিল তখন রাজার ভাবান্তর হলো, মানে দেখেই চিনতে পারলেন, সঙ্গে সঙ্গে মেমারি ফিরে এলো। তারপরের থেকে তিনি চিন্তা করতে লাগলেন যে তাই তো কীরকম অন্যায় কাজটা হলো, শকুন্তলাকে তো আমি রেকগনাইজ করলুম না, এবার কি করে হাউ টু গেট হার ব্যাক। এই নিয়ে রাজকার্য প্রায় উদাসীন হয়ে পড়ছেন, এরকম অবস্থা। একেবারে উদাসীন হননি, কালিদাসের রাজারা কখনোই সেটা হন না, কিছু না কিছু চিন্তিত হয়ে পড়লেন। এরকম সময়ে এক সময় ইন্দ্রের সারথী মাতলি তার কাছে এসে বললেন যে কিছু দৈত্য দানবের সঙ্গে দেবরাজ্যের যুদ্ধ উপস্থিত হয়েছে,
সাহায্যের জন্য তিনি আপনাকে আহ্বান করে পাঠিয়েছেন। তো ঠিক আছে, আহ্বান। রাজা তো এমনিতেই তখন একটু চিত্ত বিকল ছিলেন। একটা কোনো কাজ পেলে মানুষের মনটা আবার ভালো হয়, এবং তার সেই চিত্ত বৈকল্য দেখে মাতুলি যখন এসেছিলেন তখন সরাসরি তাকে কথাটা বলেননি। তিনি কি করলেন, তার বিদূষককে কিছু টর্চার করলেন। বিদূষক বলে যে মহারাজ আমাকে মেরে ফেললো। আরে মহারাজ বলছে আমার বাড়িতে আবার কে উৎপাত করবে, জানো আমি ধনুর নিয়ে আসছি। দিয়ে এসে বলছেন যে এই বান ছেড়ে দেবো, কাউকে দেখা যাচ্ছে না, কাউকে দেখতে পাচ্ছেন। বলে রক্ষং রক্ষেশ্বতের দিগম, এই বান ছেড়ে দিলে শব্দভেদী বান আর কি, যে যেখান থেকে সাউন্ড আসছে সে মারা যাবে আর ব্রাহ্মণকে রক্ষা করাবে। এই বলে রাজা সন্ধান করতে যাচ্ছেন। এইবার মাতলি তার রূপ পরিগ্রহ করল যে মহারাজ আমি ইন্দ্রের সারথি, এই পারপাসে এসেছি, দেবরাজ আপনাকে ডেকে পাঠিয়েছেন। বলে তারা এই ব্রাহ্মণকে টর্চার করছিলেন কেন? জ্বলিতশ্চলিতেন্ধনগ্নির বিপ্রকৃত পণ্যগ ফনং কুরুতে প্রায় স্বমহিমানং কোপাত প্রতিপদ্যতে জন্তু। দেখলাম আপনি একটু বিষণ্ণ আছেন, কোনো কারণে মানসিক বৈকল্যের মধ্যে রয়েছেন, সেই জন্য আমি আপনাকে একটু জাগিয়ে দিলুম। কেন না চলিতেন্ধন অগ্নি, আগুনের কাঠটাকে নেড়ে দিলে সে ভালো করে জ্বলে ওঠে। বিপ্রকৃত পণ্যগ ফনং কুরুতে, সাপকে আঘাত করলে সে ফনা তুলে দাঁড়ায়। প্রায় স্বমহিমানম কোপাত প্রতিপদ্যতে জন্তু, মানুষ কোপবশত নিজের যে মহিমা সেইটা ঠিকমতো ফিরে পায়। সেই জন্য আমি আপনাকে চটিয়ে দিয়েছি যাতে আপনি আপনার সেই ক্ষত্রিয় মহিমা ফিরে পেতে পারেন এবং দেবরাজ ইন্দ্রকে সাহায্য করতে পারেন। ঠিক আছে, এইবার তো ওরা চলে গেলেন। তারপরে যেমন অসুর টসুর জয় করে যখন ফিরে আসছেন, দেবরাজ তার প্লেন দিয়ে দিয়েছেন, মাতলির সারথি তিনি তাকে নিয়ে আসছেন। নিয়ে আসার পথে হেমকূট বলে একটা জায়গাতে তারা বিশ্রাম করলেন। সেইখানে একটা আশ্রম, কাশ্যপ মণিচের আশ্রম। সেইখানে গিয়ে রাজা দেখছেন যে একটা ছোট ছেলে সিংহের সঙ্গে খেলা করছে। মুখং ব্যাধে হিরে সিংহ দন্তাংশে গণেশ্যামি, যে হাঁ করে আমি তো দাঁত গুনে দেখবো। রাজা দেখলেন বাবা মহতস তেজোয়ং বালয়ং প্রতিভাসিমে, এ তো খুব তেজস্বী শিষ্য দেখা যাচ্ছে। এর পরিচয়টা কী করে জানা যায়? মানে অতটুকু ছেলে সে সিংহের সঙ্গে খেলা করছে, ভয় কোনো না পেয়ে আর বলছেন তোমার দাঁত গুনে দেখবো। তা দু একজন তাপসী ছিলেন কাছে, তাদের একজনকে বোধ হয় জিজ্ঞাসা করলেন যে আচ্ছা এই ছেলের মানে পিতার নাম কি? কারণ মার নাম সহজ জিজ্ঞাসা করতে নাই, বলে পিতার নাম কি? তিনি বললেন কে সেই ধর্মপত্নী পরিত্যাগের নাম কীর্তন করিবে? তার নামটাও করলেন না। কারণটা কি বলেন? যে ধর্মপত্নী পরিত্যাগ করাটা পাপ, তাকে করা যায় না, সেটা যে করেছে আমি তার নাম নেব না। কাই উনি জানতে পারলেন না। আর মার নাম সরাসরি জিজ্ঞাসা করা ব্যাড ম্যানার্স, কাই জিজ্ঞাসা করতে পারলেন না। ইতিমধ্যে একটা ঘটনা ঘটলো, সে একটা ওর হাতে একটা কবচ জাতীয় কিছু ছিল শিশুর, সেটা খুলে পড়ে গেল দেখে রাজা সেটাকে নিতে গেলেন, মানে ওটা রিপ্লেস করে দাও। ওরা সঙ্গে সঙ্গে না 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 করবেন না। কেন? ততক্ষণ নিয়ে নিয়েছেন। বলে হ্যাঁ আপনি নিয়ে নিলেন? বলে হ্যাঁ নিলে কী হবে? বললে এটা সর্পভূত্বা দশত, যদি পিতামাতা ছাড়া কেউ এইটা একে রক্ষার জন্য মহর্ষি ওকে দিয়ে দিয়েছিলেন, পিতামাতা ছাড়া কেউ যদি এই জিনিসটা নেয় তাহলে এর সাপ হয়ে তাকে দংশন করবে। মহারাজ বিস্মিত, ওরাও খুব বিস্মিত। বললেন গিয়ে শকুন্তলাকে খবরটা দিই। তার আগে আছে মাঝে কথা বাদ দিলুম, অনেক কিছু আছে মাঝখানে। পাখি দেখিয়ে ওরা বলেছিলেন শকুন্তলা বন্যং পোষ্য, তো বাচ্চা বলল কোথায় মা কোথায়, মানে শব্দটা শুনে, শব্দ সাদৃশ্য শুনে। যাই হোক, শেষ পর্যন্ত এইভাবে রেকগনিশনটা হলো। মানে শকুন্তলার কাছে গিয়ে ওরা বললেন যে এই ঘটনা ঘটেছে, আর এটা মহর্ষি বলে দিয়েছেন যে বাবা মা ছাড়া কেউ এটা তুললে সে মারা যাবে, কিন্তু এখানে কিছু হয়নি। কাজেই রাজা ফিরে এসছেন, তিনি বুঝতে পারলেন।
এবার রাজার সঙ্গে তার আবার পুনর্মিলন হলো, ঋষির কাছে আশীর্বাদ নিয়ে উনি আবার দেশে ফিরে এলেন ছেলেকে নিয়ে। এই হচ্ছে খুব সংক্ষেপে এর প্লট। তাতে মহাভারতের প্লটের থেকে এটা অনেক বেশি পোয়েটিক ইমপ্রুভমেন্ট করা হয়েছে। মহাভারতে খুব সংক্ষিপ্ত কথাটা আছে এবং সেখানে রাজার ক্যারেক্টার তিনি নিজে চিনেও অস্বীকার করেছিলেন রাজসভাতে স্ত্রীকে। এটা তো খুব ভালো কথা নয় রাজার পক্ষে। কালিদাস সেই ত্রুটিটা তার রাজার রাখেননি। কালিদাস চিরকাল এমন একটা সময় বোধহয় ছিলেন যখন রাজারা খুব আদর্শ ছিলেন, আদর্শ চরিত্রের লোক। সেই জন্য তার ক্যারেক্টার যখন যখন তিনি রাজাকে দেখিয়েছেন, যেমন আমরা মহারাজ দিলীপকে দেখেছি, রঘুকে দেখেছি, রামচন্দ্রকে দেখেছি, এরা সকলেই সে অর্থে আইডিয়াল কিংস, যারা রাজধর্ম সম্পূর্ণ পালন করেছেন, কোনো রকম ডেভিয়েশন নেই, কোনো বিচ্যুতি নেই, এরকম। সেই জন্য তিনি এখানে দুষ্যন্তকে ওই রকম লাইটে দেখাবার জন্যে দুর্বাসার সাপের ঘটনাটা ইনকর্পোরেট করে দিলেন। দ্যাট ইজ অ্যান ইনভেনশন। এটা কিন্তু মহাভারতের কাহিনীতে ছিল না। রবীন্দ্রনাথের কয়েকটাই প্রবন্ধ আছে এই মোটিভের উপরে, আপনি ইচ্ছে করলে দেখতে পারেন। দুর্বাসার অভিশাপ বলে অভিজ্ঞান শকুন্তলার অর্থ, নানান রকম, যেটা কেন উনি দিলেন, দিয়ে কতটা ইমপ্রুভমেন্ট হলো, অনেক রকম ব্যাখ্যা আছে। আচ্ছা, এখন আমরা অরিজিনাল নাটকে যদি আসি, স্টেজের পর্দা উঠলে দেখা যাবে নাটকের প্রথমে একটা প্রলোগ থাকে, প্রস্তাবনা বলা থাকে, মানে ঠিক মূল ঘটনাটা তখনও আরম্ভ হয়নি, মূল ঘটনাতে পৌঁছে দেবে এইরকম একটা অংশ থাকে। সেটা কি হয় না, সূত্রধার বলে নাটকে একজন স্টেজ ম্যানেজার থাকে, আর তার সঙ্গে একজন নটিবার কেউ থাকে। নটি বিদূষক বাপি পারিপার্শ্বিক বা সূত্রধারেণ সহিতা সংলাপং যত্র কুর্বতে চিত্রের বাক্যই সকার্যর্থই প্রস্তুত ক্ষেপির্মিত আমুখং তত্ত্ববিজ্ঞম নামনা প্রস্তাবনা পিসা। একেবারে প্রথমে যে বিগিনিংটা হয়, ইন্ট্রোডাকশন, ইন্ট্রোডিউসিং দি থিম, সেখানে সূত্রধার থাকেন, তার সঙ্গে পারিপার্শ্বিক বা একজন নটি থাকেন। তাদের কথার মাধ্যমে মূল ঘটনার ইন্ট্রোডাকশন হয়। একে প্রস্তাবনাও বলে, আমুখও বলে। একেবারে প্রথমে যথারীতি কিছু না কিছু মঙ্গলাচরণ শ্লোক থাকে। নাটকের ক্ষেত্রে সেটাকে বলা হয় নান্দি শ্লোক, প্রথমে যেটা থাকবে। কালিদাসের তো নান্দি বলেছিলাম বোধহয় কোনোখানে, যে কালিদাস শিবের বিশেষ ভক্ত, সেই জন্য তিনি তার সবগুলো গ্রন্থে শিবকে গ্লোরিফাই করেন। প্রত্যেকটা নাটকের প্রথমে শিবকে বন্দনা করা আছে, এখানেও তার কোনো এক্সেপশন হয়নি। या सृष्टि षष्ठराद्या बहते विधिहुतं या हविर्या च होत्री ये द्वे कालं विधत्त श्रुति विषय गुणा या स्थिता व्याप्य विश्वं या माहुः सर्वबीज प्रकृतिरिति जया प्राणिन प्राणवन्त प्रत्यक्षाभिप्रपन्नस्तनुभिरवतु वस्ताभिरष्टाभिरीश। এই শ্লোকটি হলো শকুন্তলা নাটকের নান্দি। একটি শ্লোক শ্লোকধারা ছন্দে আছে, বিখ্যাত শ্লোক। অষ্টমূর্তিধর শিবকে নমস্কার করছেন। শিবের অষ্টমূর্তি কি কি? ভূতার্ক চন্দ্রযজ্ঞান ইত্যেতে তনবস্মিত ক্ষিতিয়াপ তেজ মরুদ্ভম চন্দ্র সূর্য যজমান। এই আটটি হলো শিবের মূর্তি, এই জন্য তাকে বলা হয় অষ্টমূর্তি ধর শিব। এখানে সেই অষ্টমূর্তির নমস্কার করছেন। যা সৃষ্টি ষষ্ঠরাদ্যা, যাহা স্রষ্টার প্রথম সৃষ্টি, জল, প্রথম সৃষ্টি হচ্ছে জল। বহতি বিধিহুতং যা হবি, যিনি বিধিহুত হবি বহন করেন, দ্যাট ইজ ফায়ার, অগ্নি। যা চ হোত্রী, যিনি যজ্ঞ করেন, ঋত্বিক বা যজমান। যে দ্বে কালং বিধত্ত, যে দুইজন কালের বিভাগ করেন। কালের বিভাগ কে করেন? বলে সূর্যচন্দ্র, একজন দিন আর একজন রাত্রিকে প্রিডমিনেট করেন, সেই জন্য এরা হচ্ছেন কালের বিভাগ কর্তা। তাহলে যে দ্বে কালং বিধত্ত শ্রুতি বিষয় গুণা যা স্থিতা ব্যাপ্য বিশ্বম। আরেকটা কি, যেটা শুধু শোনা যায়, শ্রুতি মানে শোনা, হিয়ারিং, শুধু তার বিষয় অর্থাৎ শব্দ,
শব্দ শোনা যায়, দেখতে পাওয়া যায় না, ধরা যায় না। যা স্থিতা ব্যাপ্য বিশ্বম, সর্বত্র ব্যাপ্ত আছে, সাউন্ড ইজ এভরিওয়্যার। যা মাহু সর্ববীজ প্রকৃতি, আর যাকে সর্ববীজের প্রকৃতি বলা হয় পৃথিবী। জয়া প্রাণীন প্রাণবন্ত, যার দ্বারা প্রাণীরা প্রাণ ধারণ করেন, মানে বায়ু। প্রত্যক্ষাভিপ্রপন্নস্তনুভির অবতুবস্তাভিরষ্টাভির, এই 8টা মূর্তিতে শিব, যিনি আমাদের সামনে প্রত্যক্ষ হয়ে আছেন, তাকে নমস্কার। এমনি তাকে দেখা যায় না, কিন্তু বলে এই মূর্তিগুলোর মধ্যে তিনি ম্যানিফেস্টেড আছেন। কাজী ক্ষিতি অব তেজ মরুদ্ভম চন্দ্র সূর্য ইয়মান, এরা হলেন তার অষ্টমূর্তি। মানে শিব পূজা যখন হয় তখন মূল পূজার পরে অষ্টমূর্তিরও পূজা করতে হয়। ভবায় ক্ষিতিমূর্তয় নম, সর্ব ক্ষিতিমূর্ত নম, ভবায় জলমূর্তয় নম, এরমভাবে ওই 8টা মূর্তির 8 দিকে পূজা করতে হয়। এই শ্লোক দিয়ে আরম্ভ করলেন। এবার সূত্রধারের সঙ্গে নটির কথাবার্তা হচ্ছে যে স্টেজ সবাই প্রস্তুত হয়েছে কিনা। তো প্রস্তুত হতে গেলে লোকজন এসছে তাদের এন্টারটেনমেন্টের জন্য। ঠিক একটা প্রিয়াম্বল হিসাবে আসল নাটকটা আরম্ভ করার আগে তাদের কিছু গান বাজনা দিয়ে একটু প্রসন্ন করতে হবে, যেটা অনেক সময় ছোট ছোট শহরের সিনেমার আগে কিছু গান দেওয়া হতো। ওইটা সেরকম আর কি জিনিসটা, আসল সিনেমাটা আরম্ভ হওয়ার আগে কিছু গান চালিয়ে দিয়ে দর্শকের শ্রোতার দৃষ্টি আকর্ষণ করা হতো বা শ্রুতি আকর্ষণ করা হতো, সামথিং লাইক দ্যাট। পূর্বরঙ্গটা হচ্ছে সেই রকম। তো সেখানে বলছেন যে তাহলে এখন একটা কোনো গান করা যাক। বলে কি গান করবেন? অভিরূপ ভূয়িষ্ঠা পরিষদিয়ম অস্যাংচ কালিদাস গ্রথিত বস্তুনা নবেন অভিজ্ঞান শকুন্তল নামধেন নাটকেন উপস্থাতব্যমস্বাভি। সূত্রধার বলছেন নটিকে যে নূতন অভিজ্ঞান শকুন্তলা নামক নাটক কালিদাসের দ্বারা যা রচিত হয়েছে, আজকে আমরা সেটা স্টেজ করতে যাচ্ছি। তৎপ্রতিপাত্রম আধিয়তাম যত্ন, তুমি সব পাত্রপাত্রীর যত্ন নাও যাতে পারফরমেন্সটা ভালো হয়। উনি বলছেন যে আপনার ম্যানেজমেন্টে কোনো ত্রুটি হবে না, এভরিথিং উইল বি অল রাইট। তাহলে হ্যাঁ, ঠিকই বলেছ। কথামিতে ভূতার্থম আপরিতোষাদ বিদুষাং না সাধু মন্যে প্রয়োগ বিজ্ঞানম বলবৎ অভিশিক্ষিতানাম আত্মন্ন প্রত্যয়ং চেত। কথাটা তুমি ঠিকই বলেছো, আমি সেরকম ট্রেনিং দিয়েছি, আশা করি ভালোই হবে। তাহলেও কি হয় না, আপরিতোষাদ বিদুষাম, যতক্ষণ পর্যন্ত পণ্ডিতদের স্যাটিসফ্যাকশন না হয়, ন সাধু মন্যে প্রয়োগ বিজ্ঞানম, ততক্ষণ পর্যন্ত আমি অভিনয় প্রয়োগটাকে ভালো বলে নিশ্চিত হতে পারি না। কেননা বলবতপি শিক্ষিতানাম আত্মন অপ্রত্যয়ং চেত, যারা যথেষ্ট ভালো ট্রেনিং পেয়েছেন তারাও অনেক সময় নিজের উপরে দুর্বল হয়ে পড়েন। মানে যে আমি যা বলছি সেটা ঠিক তো, এরকম একটা সমস্যা তার কাছে আসে। অথবা আমি যে প্রোডাকশন করব সেই প্রোডাকশনটা ভালো হবে তো, বলে সেই জন্য কথাটা বললাম। এবং নেদম অনন্তর করণীয়ং দাবি আনবেদু, তাহলে এবার বলুন কি করতে হবে। কিম অন্নদস্যা প্রসাদ শ্রুতি প্রসারদত্ত, যারা অডিয়েন্স এসছে তাদেরকে খুশি করার জন্য একটা কিছু করতে, তাদের চিত্ত যাতে প্রসন্ন হয়। তা কী করবেন? যেন ইময় বতাবন্নাথি চিরপ্রবৃত্তম উপভোগক্ষম গ্রীষ্ম সময় অধিক্রম্যতাম সম্প্রতি হি সৌভোগ শরীরাবগাহ পাটল সংসর্গ সুরভি বনবাতা প্রচ্ছায় সুলভ নিদ্রা দিবসা পরিণাম রমণীয়ম। তখন বোধহয় গ্রীষ্মকাল আসছে, এরকম শব্দ বলছেন যে সুভোগ সলিলাবগাহ, গ্রীষ্ম সময় নিয়ে একটা গান কিছু গাও। যখন কীরকম, যখন জলে ডুবতে ভালো লাগে। পাটল সংসর্গ সুরভি বনবাতা, পাটলের কন্ট্যাক্টে বাতাস সুগন্ধি হয়ে যায়। প্রচ্ছায় সুলভ নিদ্রা দিবসা, দিনের বেলা ছায়াতে শুতে ভালো লাগে, ছায়া শুয়ে ঘুমোতে ভালো লাগে। আর দিবসা পরিণাম রমণীয়, দিনের শেষ দিকটা রমণীয় হয়। গ্রীষ্মকালে সারাদিন তাপ হয়, বলে তারপরে যখন নাকি সানডাউন হয়ে যায় সেই সময় কিন্তু প্লেজেন্ট হয়ে যায়। সেই কথাটা বলছেন যে শুভগৎসলীলাবগাহ পাটল সংসর্গ সুরভি বনবাতা
প্রচ্ছায় সুলভ নিদ্রা দিবসা পরিণাম রমণীয়। এই সম্বন্ধে একটা গান করো। উনি একটা গান গাইছেন, ইসিসি চুম্বিয়াং ভমরে হিং উদসুমার কেশর সিহাইং ওদং শান্তি দমানা পমদাও শিরিষ কুসুমাইং। এই যে ভাষাটা বললাম, এটা কিন্তু সংস্কৃত নয়। এটা কি ভাষা? এটা হলো প্রাকৃত। সংস্কৃত মহাকাব্যে যেমন আমরা দেখেছি শুধু সংস্কৃতে কথা হচ্ছে, নাটক কিন্তু সেরকম হয় না। নাটকে কি হবে? সংস্কৃতও থাকবে, প্রাকৃতও থাকবে। প্রাকৃত হলো খানিকটা পপুলার ভাষা, যার তুলনায় সংস্কৃত দেবভাষা বলা হয়, খানিকটা আর্কেইক, মানে এলিট পিপলের ভাষা, শিষ্টজনের ভাষা। আর সর্বসাধারণের ভাষাটা হলো প্রাকৃত। বিভিন্ন রকম প্রাকৃত আছে, সৌরসেনী প্রাকৃত, অমুক প্রাকৃত, লাঠি, মাগধী, সৌরসেনী, বিভিন্ন রকম প্রাকৃত। বিভিন্ন প্রভিন্সে যেটা পড়া হয়, যেমন লাঠো দেশে গুজরাট সেটা লাঠি, সুরসেন মথুরার কাছে এটা হচ্ছে সৌরসেনী, মহারাষ্ট্রের হলে মহারাষ্ট্রী, এরকম সব প্রাকৃত আছে। এবার নাটকের যেসব আবার গ্রামার, মানে অভিনয়ের শাস্ত্র, তাতে আমরা দেখতে পাই বলা আছে যে কোন পাত্র কোন ভাষা বলবেন। যার যা খুশি কিন্তু বলার কনভেনশন ছিল না। যেমন রাজা সংস্কৃত বলবেন, ঋষিরা সংস্কৃত বলবেন, যারা শিক্ষিত লোক সমাজে তারা সংস্কৃত বলবেন, মহিলারা প্রাকৃত বলবেন, এবং সমাজের একটু নিম্ন স্তরের লোক তারা প্রাকৃত বলবেন। এবং প্রাকৃতের মধ্যেও কে কোন প্রাকৃত বলবেন সেগুলো বলা আছে। তাতে এমন একটা সামাজিক অবস্থা রিফ্লেক্টেড হচ্ছে, যখন সকলের সংস্কৃত বলছে না, নট অল অফ দেম আর এবল টু স্পিক সংস্কৃত, বাট অল অফ দেম আন্ডারস্ট্যান্ড সংস্কৃত। রাজা যে কথা সংস্কৃতে বলছেন, রানী তো সেটা না বুঝে উত্তর দিচ্ছেন না। রানী তার কথা বুঝতে পারছেন, বুঝে তিনি যে উত্তরটা দিচ্ছেন সেটা তিনি দিচ্ছেন প্রাকৃত। এরকম একটা মিক্সড অবস্থা। তখন আরও আগে আমরা একটা ধারণা করতে পারি, যখন হয়তো সকলেই সংস্কৃত বলতো। ঠিক কবে ছিল, কোথায় ছিল সেটা বলা মুশকিল, কিন্তু আমরা একটা স্টেজ চিন্তা করা যায় যেখানে প্রাকৃত তখনও আসেনি। প্রাকৃত যেহেতু লেটার, MIA, মিডল ইন্দো এরিয়ান, আর সংস্কৃতকে আমরা বলি, সংস্কৃত এবং বেদকে বলি ওল্ড ইন্দো এরিয়ান। তো ওল্ড ইন্দো এরিয়ান পরের স্টেজে MIA হবে। এবার ঠিক ডেভেলপমেন্টটা কবে থেকে কোনটা হলো এগুলো এক্সাক্ট জিনিস পাওয়া যায় না। বেদের মধ্যেও দুটো একটা প্রাকৃতিজমের শব্দ আছে বলে লিঙ্গুইস্টরা মনে করেন। যেমন ট সাউন্ডটাই ওরা বলেন যেটা বাইরের থেকে এসছে, এটা ঠিক এরিয়ান সাউন্ড ছিল না, এরকম। সেটা একটা বিতর্কের বিষয়। নাটকের এই হচ্ছে একটা বৈশিষ্ট্য, মানে মহাকাব্যের থেকে তার পৃথক একটা বড় রকম ধর্ম, যে মহাকাব্য যেমন একটা ভাষায় চলতে থাকে, পরবর্তীকালে অবশ্য প্রাকৃতও মহাকাব্য হয়েছে, যেগুলো প্রধান, মানে কালিদাস, ভট্টি, ভারবী, এসব ক্লাসিক্যাল সংস্কৃত, সেগুলো সব পিওর সংস্কৃত। কিন্তু পরবর্তীকালে কিছু কিছু মহাকাব্য সংস্কৃতের মতো গাথাতেও, গাথা বলছি কি বলে, প্রাকৃতেও রচিত হয়েছে। এখানে আমরা যা পড়ব তাতে দেখা যাবে যে এই দুরকম ভাষা আমাদের এনকাউন্টার করতে হবে। কেউ কেউ সংস্কৃত বলবেন আর লোকে তার উত্তর দেবে প্রাকৃতে। যেমন এখানে নটি যেটা গাইছেন, সূত্রধার যে কথাটা বলেছিলেন যে তুমি এই গ্রীষ্ম সময় নিয়ে একটা গান গাও, তো সেটা কিন্তু সংস্কৃতে বলেছিলেন। শুভগ সলিলাবগাহ পাটল সংসর্গ সুরভি বনবাতা প্রচ্ছায় সুলভ নিদ্রা দিবসা পরিণাম রমণীয়া, পিওর সংস্কৃত। তাতে উত্তরে উনি যেটা গাইছেন সেটা কিন্তু প্রাকৃত। ইসিসি চুম্বিয়াং ভমরে হিং ইত্যাদি যেটা বললেন এটা সংস্কৃত নয়। আর যে সাধু গীতম, মনে অ্যাপ্রিসিয়েট করছি, বাহ সুন্দর গেয়েছ। আলিখিত ইব সর্বত রঙ্গ, তোমার গানের সুরে লোকে সমস্ত রঙ্গভূমি মনে হচ্ছে যেন আলিখিত, সবাই চিত্রার্পিতবাদ বসে আছে। তাহলে এখন কতমং প্রয়োগ আশ্রিত এনম আরাধয়াম, এই অডিয়েন্সের জন্য এখন আমরা কি অভিনয় করব? বলে কেন, এই যে আপনি একটু আগে বললেন যে শকুন্তলা নাটক করবেন, ও দেখেছ, আমি তোমার কথায় ভুলে গিয়েছি। অহ রাগ পরিবাহিনী গীতি,
তবস্মি গীতরাগেন হারিনা প্রসভংহৃত এষ রাজেব দুষ্যন্ত সারঙ্গে নাতিরংহসা। দেখো তোমার গান আমার সুন্দর, যে আমি তোমার গানের বিষয়টাই ভুলে গেলাম যে কেন তোমায় গান করতে বলেছিলাম। তবস্মি গীতরাগেন হারিনা প্রসভংহৃত, তোমার গানের সুরে আমি হৃত হয়েছি, মানে আই হ্যাভ বিন ডিস্ট্রাক্টেড। এষ রাজেব দুষ্যন্ত সারঙ্গে নাতিরঙ্গস, এই যেমন রাজা দুষ্যন্ত হরিণের দ্বারা মিসলেড হচ্ছেন বলে দৃষ্টি আকর্ষণ করছেন। উনি এদিক দিয়ে বেরিয়ে যাবেন আর স্টেজে এদিক দিয়ে রাজা দুষ্যন্ত রথে করে ঢুকবেন। পাত্র প্রবেশ হলো এটাকে, মানে প্রথম যে জেনুইন যারা অভিনেতা তাদের প্রবেশটা হচ্ছে পূর্বরঙ্গ বলে একে। আসল ঘটনা তখন আরম্ভ হয়নি, কিন্তু ঘটনাটাকে ইন্ট্রোডিউস করবেন সূত্রধার। সূত্রধার এবং নটি তারা মিলে যে ডায়ালগটা করবেন সেই ডায়ালগের থেকে পাত্র প্রবেশ হবে। এরও সব ভ্যারাইটি অনেক আছে, এত জটিলতার মধ্যে আমাদের দরকার নেই। কীভাবে কী হয়, প্রবর্তক, অবলোকিত, প্রয়োগাতিশয়, এরকম সব বিভিন্ন ভ্যারাইটিস। আমাদের শাস্ত্রের নিয়মই ছিল কি অজস্র ক্লাসিফিকেশন করা। ছন্দে অজস্র ক্লাসিফিকেশন আছে, অলঙ্কারেও অজস্র ক্লাসিফিকেশন আছে। এই যেমন নাটকে অজস্র কত রকম, কেউ এরকম এতগুলো অঙ্ক হবে, কোনোখানে এই ভাষা বলা হবে, এরকমভাবে প্রচুর ক্লাসিফিকেশন করা হয়। এমনকি কামশাস্ত্রে কিসেরও বোধ হয় কত 84টা না কত ভ্যারাইটি বলা আছে, যেটা একটা সারা জগতের পক্ষে বিস্ময়, মানে অদ্ভুত। এরা সব জিনিসের ক্লাসিফিকেশন করতে অভ্যস্ত ছিলেন। তার একটা ভালো দিকও আছে, ক্লাসিফিকেশনের মাধ্যমে জিনিসটাকে আমরা ভালো বুঝতে পারি। আর একটা অনেকে বলে যেগুলো হেয়ার স্প্লিটিং, খানিকটা হেয়ার স্প্লিটিং হয়েছে, কাজ নাই কর্ম নাই, বসে বসে হেয়ার স্প্লিটিং করলে যা হয়। যাই হোক, এখানে তাহলে কি হলো, তবাস্মি গীতরাগেন হারিনা প্রসভংহৃত এষ রাজেব দুষ্যন্ত সারঙ্গে নাতিরঙ্গসা। এই যে রাজা, সারঙ্গ মানে হরিণ, উনি একটা হরিণের পিছন পিছন দৌড়চ্ছেন, দৌড়তে গিয়ে পথ থেকে সরে এসছেন, এই বলে ওরা চলে গেলেন। আর তত প্রবিশতি দুষ্যন্ত, রথে করে দুষ্যন্ত ঢুকছেন, তার সারথি আছে। তত প্রবিশতি রথপাতকেন মৃগানুসারী চাপহস্ত রাজা দুষ্যন্ত সুতশ্চ রাজান মৃগং আয়ুষ্মান। সারথি রাজাকে বলছেন, আয়ুষ্মান কৃষ্ণ সারে দদচক্ষুস্তৈচাধিজ্য কার্মুকে মৃগানুসারিণং সাক্ষাৎ পশ্যামি পিনাকিনম। আপনার হাতে ধনুক, আপনি একটা মৃগকে অনুসরণ করছেন, সেইটা দেখে আমার শিবের পিনাকপাণি মূর্তির কথা মনে হচ্ছে। এই মূর্তির কথা আমরা শুনেছিলাম। কোথায় শুনেছিলাম? রঘুবংশ পড়তে গিয়ে। সেখানে কোথায় পড়েছিলাম মনে আছে? তৎপ্রসুপ্ত ভুজগেন্দ্র ভীষণম দীক্ষ দাশরথিরাদদে ধনু বিদ্রুত ক্রতু মৃগানুসারিণম যেন বাণম অসুজত বিষধ্বজ। রঘুবংশে যেখানে হরধনুর ভঙ্গ আলোচনা হবে, সেইখানে রামচন্দ্র বিশ্বামিত্রদের সঙ্গে গেছেন, গিয়ে সেই ধনুকটা আছে, ধনুকটা তুলে নিতে হবে, সেইটাকে তুলে নেওয়ার বর্ণনা করছেন। তৎপ্রসুপ্ত ভুজগেন্দ্র ভীষণম, সে ভয়ঙ্কর ধনুক অনেকেই তুলতে পারেনি, দেখে মনে হচ্ছে না একটা সাপ ঘুমিয়ে আছে। তৎপ্রসুপ্ত ভুজগেন্দ্র ভীষণম দীক্ষ দাশরথী রাদদে ধনু, তিনি দেখে সেই ধনুকটা তুলে নিলেন। সেই ধনুকের বৈশিষ্ট্য কি? বিদ্রুত ক্রতমৃগানুসারিণম যেন বাণম অসৃজত বিষধ্বজ। এটা কোনো সাধারণ ধনুক নয়, এটা স্বয়ং শিব এটা ব্যবহার করেছিলেন। এক সময় যজ্ঞ মৃগরূপ ধারণ করে পলায়ন করছিল, সেই সময় তার পশ্চাৎ ধাবন করেছিলেন যে মূর্তিতে, যে ধনুক নিয়ে, এটা হচ্ছে সেই ধনুক। এখন এইখানে সেই ইমেজটা বলছেন যে কৃষ্ণসারে দদচক্ষুস্তৈচাধিজ্যকার মুখে মৃগানুসারিণম সাক্ষাৎ পশ্যামি পিনাকিনম। তোমার হাতে ধনুক এবং সামনে হরিণ, সে দেখে মনে হচ্ছে যেন সেই পিনাকপাণি মূর্তি শিবকে দেখতে পাচ্ছি। সুদূর মনুনা সারঙ্গেন বয়মাকৃষ্টা স্বয়মিদানীমপি। যে কিন্তু হরিণ তো অনেক দূরে চলে যাচ্ছে। গ্রীবা ভঙ্গা ভিরামং মোহরনুপততি সন্দনে দত্ত পশ্চার্ধেন প্রবিষ্ট শরপতন ভয়াৎ ভূয়সা পূর্বকায়ম
দর্ভৈরর্ধাবলীর্হৈ সমবিব্রত মুখভংসে বিকীর্ণ বর্তমা পশ্যোদগ্রপ্রতত্বাদ বিয়তি বহুতরম স্তোকমূর্ব্যং প্রয়াতি। খুব সুন্দর স্বভাবভক্তি। স্বভাবভক্তি কাকে বলে? যে স্বভাবস্য উক্তি স্বভাবভক্তি। সাধারণত অলঙ্কারের মধ্যে কি থাকে? এক্সাজিরেশন থাকে। সৈষা সর্বৈব বক্রোক্তির অনয়ার্থ বিভাবতে যত্নশ্যাং কবিনা কার্য কোন কারো নয়া বিনা। আর স্বভাবভক্তি হল যথার্থস্য বস্তুনা প্রতিবিম্বনম। স্বভাবভক্তির যথার্থ বস্তুনা, যেমন যেমন আছে জিনিসটা সেইটারই বর্ণনা। সাধারণত এটাকে লোকে মনে করে যে এটা একটা মস্ত বড় কিছু নয়, যা আছে তাইরই যদি বর্ণনা করা হলো তাহলে তার মধ্যে বৈচিত্র্য কী হলো? আর বৈচিত্র্যকেই অলঙ্কার বলা হয়। ইফ দেয়ার ইজ নো ভ্যারাইটি, দেয়ার ইজ নো চার্মিং এলিমেন্ট, দেন হাউ শুড ইট বি টার্মড এ রেটরিক ফ্রেজ? বলা উচিত নয়। এটা তো খবরের কাগজের মতো হলো। গতস্তমার্ক ভাত ইন্দুর জানতি বাসায় পক্ষিণ ইত্যেবম আদিগম কাব্যং বার্তা মেনাং প্রচক্ষতে। সূর্য অস্ত গেছে, কি বলে চন্দ্র উঠেছে, পাখিরা বাসায় যাচ্ছে বলে আবার কি কাব্য? এটা খবরের কাগজের খবর, নিউজ অনলি। কাজে সেই রকম শুধু স্বভাবভক্তিকে লোকে বেশি পাত্তা দেয় না, মানে হালে পানি পাওয়া যাকে বলে, বেশি মর্যাদা পায় না। কালিদাস কিন্তু এক্সেপশন। কালিদাস স্বভাবভক্তিতে এক্সেল করেন। অনেকে বলে মানে আমাদের শাস্ত্রে প্রসিদ্ধি আছে উপমা কালিদাসস্য। কালিদাসের সবচেয়ে বড় হচ্ছে উপমা, হতে পারে, কিন্তু কালিদাসের স্বভাবভক্তিও কোনো অংশে কম যায় না। যথার্থ বস্তু বর্ণনম, যেমন আছে জিনিসটা তেমনই বর্ণনা করছেন, কিন্তু তার মধ্যে এত নিখুঁত বর্ণনা করবেন মনে হয় যেন আপনি সামনে হরিণটাকে দেখতে পাচ্ছেন। অডিও ভিজুয়াল এফেক্ট হয়ে যাবে। গ্রীবা ভঙ্গা বিরামং মহুরণপততি। সংস্কৃতটা জানলে ওটা খুব বুঝতে সুবিধে হয়, ভাষাটা না জানলে হয় কি একটা ব্যারিয়ার হয়ে যায়। ট্রান্সলেশনের মাধ্যমে না সেই জিনিস আসে না। আমি তো আর কালিদাস তো আর ট্রান্সলেশন করছেন না, আমি ট্রান্সলেট করছি, তাতে আর কী হবে? আর কালিদাসের যে ভাষা সেটা যিনি বুঝবেন তিনি ওই চমৎকারটা বুঝবেন, যেখানে কেন এটাকে স্বভাবভক্তি অলঙ্কার বলা হচ্ছে। হরিণটা প্রাণভয়ে ছুটছে, তো পিছনে রাজা তাড়া করে আসছেন, সে প্রাণভয়ে ছুটছে। গ্রীবা ভঙ্গা ভিরামং, মাঝে মাঝে ঘাটটা ঘুরিয়ে দেখছে রাজা কোথায়, সেজন্য দেখতে খুব সুন্দর লাগছে। মুহুরণ পদ্ধতি সন্দনে দত্ত দৃষ্টি, মাঝে মাঝে ঘুরে ঘুরে কি বলে সন্দন মানে হচ্ছে রথ, রথটার দিকে তাকিয়ে আছে অথবা রথটার দিকে দৃষ্টি ফিক করে আছে। সন্দনে বদ্ধ দৃষ্টি বা সন্দনে দত্ত দৃষ্টি, পাঠান্তর আছে, অনেক জিনিসই পাঠান্তর থাকে, কোনটা জেনুইন বলা মুশকিল। সন্দনে বদ্ধ দৃষ্টি হলে অর্থটা হয় যে ফিক্সড, উইথ ইস গেজ ফিক্সড অন দি চ্যারিয়ট। আর দত্ত দৃষ্টি মানে সে মাঝে মাঝে চোখ দিয়ে দেখছে, আমার মনে হয় এটা বেটার, কারণ একেবারে বদ্ধ দৃষ্টি হলে সে দৌড়বে কী করে। তারা গ্রীবা ভঙ্গা বিরাম মুহুরণ পদ্ধতি সন্দনে দত্ত দৃষ্টি পশ্চার্ধেন প্রবিষ্ট স্বরপতন ভয়াত ভূয়সা পূর্বকায়ম। রাজা পিছনে আছেন, সে ভাবছে এই রাজার স্বর আমাকে বিদ্ধ করলো বলে তার শরীরের পিছন দিকটা যেন ছোট্ট হয়ে সামনের দিকে ঢুকে যাচ্ছে। স্বরপতন ভয়াত ভূয়সা পূর্বকায়ং প্রবিষ্ট, হিন্ডার পার্ট has entered the fore part as it were. কেমন? তারপর কি হলো? হ্যাঁ, দর্ভৈর অর্ধাবলীর হয়ে সমবিব্রত মুখভংসে বিকীর্ণ বর্তমা। সে যে কুশ খাচ্ছিল সেই কুশোত্তীর্ণ তার মুখ থেকে ভয়ে চটে পড়ে গেছে, সেগুলো সমস্ত রাস্তায় ছড়িয়ে রয়েছে। পশ্যোদগ্র প্রতত্বাৎ বিয়তি বহুতরম স্তোকমূর্ব্যাং প্রয়াতি। খুব বড় বড় লাভ দিচ্ছে বলে মনে হচ্ছে যেন আকাশেই বেশি সময় থাকছে, কদাচিৎ মাটিতে নামছে আর কি। যে জাম্পিংটা এত বেশি মনে হচ্ছে বিয়তি বহুতরম, সে বেশি সময়টা আকাশে থাকছে, আর স্তোকমূর্ব্যাং প্রয়াতি মাটিতে টাচ করছে খুব কম সময়ের জন্য। এটা বিখ্যাত স্বভাবভক্তি। গ্রীবা ভঙ্গা বিরামং মুহুরণ পদ্ধতি সন্দনে দত্ত দৃষ্টি পশ্চার্ধেন প্রবিষ্ট স্বরপতন ভয়াদ ভূয়সা পূর্বকায়ম। পশ্চার্ধেন প্রবিষ্ট এটা হচ্ছে উৎপ্রেক্ষা অলঙ্কার। উৎপ্রেক্ষা মানে কোনো একটা জিনিস অ্যাকচুয়ালি নয়, সত্যি সত্যি সে
কি বলে তার পূর্বভাগের মধ্যে পশ্চাৎ ভাগ ঢুকে গেছে তা নয়, কিন্তু মনে হচ্ছে যেন ভার্চুয়াল শরীরটা সংকুচিত হয়ে যাওয়াতে তার পেছনের দিকটা যেন শরীরের সামনের দিকে ঢুকে গেছে। উৎপ্রেক্ষা সুন্দর। কথা অনুযায়ী নেবমে প্রযত্ন প্রেক্ষণীয় সংবৃত্ত। রাজা বলছে, আরে তো দূরে চলে গেল, এমন এখন তাকিয়ে দেখতে হচ্ছে কষ্ট করে। আয়ুষ্মান উদ্ঘাতিনী ভূমিরিয়মিতি মায়া রশ্মির সংযমনাদ রথস্য মন্দীকৃত বেগ। এখানে পথটা উঁচু নিচু আছে, সেই জন্য রথের গতি আমি কন্ট্রোল করেছি, সেই জন্য ও পালিয়ে যাচ্ছে। এখন তেন মৃগয়েশ বিপ্রকৃষ্টান্তর সংবৃত্ত সম্প্রতি তু সমদেশবর্তিনস্তে না দুরাসদ ভবিষ্যৎ। এখন আমাদের রথ মোটামুটি প্লেনে এসে গেছে, এইবার আর তোমার কাছে দুষ্প্রাপ্য হবে না। কেন হে মুচ্চন্তাম অভিষৌ, তাহলে লাগাম ছেড়ে দাও। মুক্ত পোষ্য সারথি বলছেন, দেখুন দেখুন মুক্তি, আবার অ্যানাদার স্বভাভক্তি, ইকুয়ালি ইন্টারেস্টিং। মুক্তেষু রশ্মিষু সদা মুক্তেষু রশ্মিষু নিরায়ত পূর্বকায়া নিষ্কম্প চামর শিখা নিভৃতোর্ধকর্ণা আত্মদ্ধতৈরপি রজোভিরলঙ্ঘনীয়া ধাবন্তবি সময় ধাবন্তবি নিজবাক সময়ে বরথ্যা। কিরকম চলছে, যে ছেড়ে দিয়েছেন তখন, আগে তো গ্রীবা ভঙ্গা এরকম বলেছিলেন, যে রশ্মিটা ছেড়ে দিলেন তাকে মানে স্পিড দিয়ে দিলেন। মুক্তেষু রশ্মিষু নিরায়ত পূর্বকায়া, এবার শরীরের সামনের দিকটা যেন স্ট্রেচ করে গেছে, তাড়াতাড়ি লাফিয়ে যেতে হবে না, তো সামনের শরীরটা যেন এগিয়ে যাচ্ছে। নিরায়ত পূর্বকায়া নিষ্কম্প চামর শিখা, চামরের যে শিখাগুলো সেগুলো নিষ্কম্প, স্থির হয়ে দাঁড়িয়ে গেছে, আর কাঁপছে না। নিভৃতোর্ধকর্ণা, কান দুটো নিভৃত হয়ে আপওয়ার্ড স্ট্যান্ড করছে। আত্মোদ্ধতৈরপি রজোভির অলঙ্ঘনীয়, তাদের পায়ে পায়ে যে ধুলো উঠছে, এত দ্রুত দৌড়চ্ছে যে সেই ধুলো তাকে লঙ্ঘন করতে পারছে না। আত্মোদ্ধতৈরপি রজোভির অলঙ্ঘনীয় ধাবন্তবি মৃগজবাক সময়ে বরথ্যা। দেখো যেন হরিণের গতির সহ্য করতে না পেরে এরা দ্রুত বেগে রওনা হয়েছে। এটা উৎপ্রেক্ষা। মৃগজবাক সময়ে যেন হরিণের যে স্পিড তাকে সহ্য করতে না পেরে এরা স্পিড দিয়েছে। সত্যমতিত্ব হরিণ্য হরিণ বর্তন্তে বাজিনম, সত্যি তো হরিণ হচ্ছেন ইন্দ্র, ইন্দ্রের ঘোড়াকে ক্রস করে এরা যাচ্ছে। তথাহি যদা লোকে সূক্ষ্ম সহসা তদ বিপুল, অ্যানাদার স্বভাভক্তি ইকুয়ালি ইম্পর্টেন্ট। যদা লোকে সূক্ষ্ম ব্রজতি সহসা তদ বিপুলতাম যদদ্ধা বিচ্ছিন্নং ভবতি তৎকৃত সন্ধান বিবতৎ প্রকৃত্তা যদ বক্রং তদপি সমরেখং নয়নয়োর নমে দূরে কিঞ্চিত ক্ষণমপি না পার্শ্বে রথ যাওয়াত। খুব স্পিডে রথ যাওয়াতে কি হচ্ছে তার এফেক্ট। যদা লোকে সূক্ষ্মং ব্রজতি সহসা তদ বিপুলতাম, আগের মুহূর্তে যেটা খুব ছোট্ট দেখা গিয়েছিল, দেখতে দেখতে শেষ চোখের সামনে বড় হয়ে অ্যাপিয়ার করছে, মানে ততক্ষণে কাছে এসে গেছে। যদধ্যা বিচ্ছিন্নং ভবতি কৃত সন্ধান, যেখানে পথ মনে হচ্ছিল যে কেটে গেছে, এখন মনে হচ্ছে না সেটা জোড়া লেগে গেছে। অর্থাৎ যেখানে পথের পথে ইন্টারসেকশন দেখা যাচ্ছিল না, এখন সেই ইন্টারসেকশনগুলো পরিষ্কার হয়ে গেছে বলে মনে হচ্ছে যে রাস্তাটা স্ট্রেট। প্রকৃত্তা যদ বক্রম তদপি সমর রেখাং নয়নয়োর, যেটা বাই নেচার কার্ভি সেটাও চোখে স্ট্রেট মনে হচ্ছে। কেন যেটা কার্ভি তাকে স্ট্রেট মনে হবে কেন? বলে এত দূরে পার হচ্ছে যে সে কার্ভেচারটা ধরতে পারছেন না, মনে হচ্ছে যেন আমি স্ট্রেট লাইনে মুভ করছি। নমে দূরে কিঞ্চিত ক্ষণমপি ন পার্শ্বে রথ জবাত, জব শব্দ অর্থ হচ্ছে স্পিড, রথের স্পিডের জন্য কোনো জিনিস আমার দূরেও নয় পাশেও নয়। যেটা দূরে ছিল সেটাও সামনে চলে আসছে, যেটা পাশে ছিল সেটা পার হয়ে যাচ্ছে, কাজে কোনো জিনিস আর আমার দূরে বা সামনে থাকছে না। ভৌভরাজন, না এটা আর আজকে হবে না, এখানে শেষ করতে হবে, এখানে শেষ করতে হবে। এবার উনি যা হরিণটাকে মারতে যাবেন সেই সময় একটা অবস্ট্রাকশন হবে,
সুতপস্যৈনং ব্যাপাদ্যমানম, বলে দেখো, সারথীকে বলছেন দেখো এই হরিণটা মরল বলে, ইতি স্বরসন্ধানম নাটয়তি, বলে ধনুকে স্বর আকর্ষণ করছেন। ভো ভো রাজন আশ্রম বিগয়ম না হন্তব্য না হন্তব্য। এবার বাইরের থেকে শোনা যাচ্ছে, স্টেজে কাউকে দেখা যাবে না, বাইরের থেকে শোনা যাবে, ভো ভো রাজন আশ্রম মৃগয়ম, রাজন এই আশ্রমের মৃগ, না হন্তব্য, একে বধ করবেন না। শুনতে শুনতেই দুজন ঋষি কুমার সামনে এসে দাঁড়াবেন, ওই কথাটা রিপিট করবেন, ভো ভো রাজন আশ্রম মৃগয়ং না হন্তব্য না হন্তব্য। এখানে শেষ করি।